সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পডকাস্ট শুরু করছি আমার সহকর্মী তানুবা ঘোষের সাথে। আমি আগে এই ব্যাপারে আপনাদের একটি ঘোষণা দিয়েছিলাম, আমরা একসাথে গত 1.5 বছর ধরে একটি ডিজিটাল ট্রান্সফরমেশনের প্রজেক্টে কাজ করছি। তানুবা একজন ক্লাউড আর্কিটেক্ট। তো আমি আর বেশি লম্বা না করে তানুবাকেই ফ্লোরটা দিই। তানুবা, তুমি তোমাকে উপস্থাপন করো। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ এনামুল আমাকে এই পডকাস্টটিতে আনার জন্য, আর আপনার টিমকেও অনেক অনেক ধন্যবাদ যারা এটি শুনছে আর সবার জন্য পডকাস্টটাকে রেডি করছে। আমি এনামুলের সাথে গত 1.5 বছর ধরে কাজ করছি অ্যাজ এ ক্লাউড আর্কিটেক্ট। তার আগে আমি সার্ভিস গভর্নেন্সে নিয়ে কাজ করতাম অ্যাজ এ সার্ভিস আর্কিটেক্ট। অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করেছি আমি, ডিফারেন্ট লোকেশন, ডিফারেন্ট কোম্পানিতে। বাট আই থিঙ্ক আমাদের আজকের পডকাস্টটিতে আরও আমরা এটা নিয়ে কথা বলবো, এই এক্সপিরিয়েন্সটা গত 1.5 বছরের কেন সবার থেকে আলাদা। তো তুমি তো আগে একটা সার্ভিস আর্কিটেক্ট ছিলে, তো তোমার এই যে ট্রানজিশনটা, তুমি সার্ভিস আর্কিটেক্ট থেকে ক্লাউড আর্কিটেক্ট হলে, তারপরে এই প্রজেক্টে তুমি আমার সাথে আসলে, তুমি কিভাবে আমার সাথে শুরু করলে, কোথা থেকে আমাদের একসাথে, তোমাকে যে আমি প্রথমে ইন্ট্রোডিউস করলাম এই প্রজেক্টে, তুমি তখন এই প্রজেক্টের জন্য তোমার ইন্টারেস্ট দেখালে, তারপর তুমি শুরু করলে, তারপর কাজ করতে করতে তোমার এত ভালো লাগলো যে তুমি এখন একজন নাম করা ক্লাউড আর্কিটেক্ট, এবং এই প্রজেক্টে তোমার অনেক গুণগান, সবাই তোমার সব কাজের প্রশংসা করে। তো এই জার্নিটার সম্বন্ধে যদি একটু বলো, কিভাবে শুরু হলো। থ্যাংক ইউ সো মাচ, এটা খুবই ফ্ল্যাটারিং। গুণগান করে সবাই অবভিয়াসলি, বাট এটা যে সাপোর্ট সিস্টেমটা আমরা একসাথে বানিয়েছি এটা ছাড়া পসিবল হতো না। তো অনেক বেশি ক্রেডিট এটাতে আপনাকেই আমি দিতে চাই, কারণ আমি একটা সার্ভিস আর্কিটেক্ট, সেক্ষেত্রে আমাকে যে রোলটা দেওয়া হয়েছিল, আপনার অ্যাসাইনমেন্টটা, এটা অনেকটাই আলাদা। আমি একটা 10 মিনিটের ইন্টারভিউ দিয়েছিলাম, তারপরে আপনি আমাকে অনেক প্রশ্ন না করে দেখিয়েছিলেন অ্যাকচুয়ালি আপনি কি করছেন আর রিকোয়ারমেন্টটা কি, যেটা আপনি একটা প্রেজেন্টেশনে দেখিয়েছিলেন। আর আমার মনে হয় তার আগে আমি যখনই কোনো হায়ারিং প্রসেসের মধ্যে দিয়ে গেছি, প্রত্যেকটা হায়ারিং প্রসেসের ডিফারেন্ট স্ট্রাকচার থাকে। যারা হায়ার করছে তাদের মতামত বা স্ট্রাকচার কি আছে ওই অর্গানাইজেশনের প্রজেক্টের, কিন্তু এটা সব থেকে ইনোভেটিভ লেগেছিল, কারণ এখানে আপনি আমাকে এটা বলেননি এক্সপেকটেশন কি বা কি কি ডিমান্ড আছে রোলটার, আমাকে কি কি করতে লাগবে। যেখানে মোস্ট অফ দ্য টাইম যখনই কোনো জব অ্যাপ্লাই করি আমরা, ইউজুয়ালি 10-15টা ক্রাইটেরিয়া থাকে যেটার জন্য নিজেকে প্রিপেয়ার করে যেতে হয়। এটা ছিল না এক্ষেত্রে। এটা একটা টোটালি সারপ্রাইজ প্যাকেজ ছিল। তারপরে ডিসকাশনের পরে যখন আপনি আমাকে দেখালেন, আমার যেটা মনে হয়েছিল যে জাজমেন্টটা অনেক বেশি ওয়াইজ আর অনেক ডিপ। বাকি ইন্টারভিউ এর মতো ওরকম ট্রেডিশনাল ছিল না, মানে শুরুটা একটু অন্যরকম ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ডিফারেন্ট ফ্লেভার। মানে ইউজুয়ালি রিক্রুটাররা ওরকম ওপেনলি দেখায় না তারা কি কাজ করছে আর এক্সপেকটেশন কি। ওরা এভাবে বলে যে তোমাকে কি করতে লাগবে, আমাদের এটা চাই। খুবই মেথডিক্যাল থাকে, যেটা পরে বোঝা যায় না আমি কতটা কি করতে পারবো বা কি স্কোপ হবে আমার, মেথড আমি কি ইউজ করব। কিন্তু যেটা আপনার ক্ষেত্রে হয়নি, আমি প্রথমেই খুব কনফিডেন্ট ছিলাম কি এটা তো একদমই অন্যরকম কাজ আর আমি করে ফেলবো। কারণ আপনি যখন প্রেজেন্টেশন দিয়েছিলেন কিভাবে মেথডস গুলো ইউজ করতে হয়, ওটাও আপনি খুব সিম্পলিফাই করে আমাকে বলেছিলেন। শ্রোতা বন্ধুদের জন্য বলে রাখি, আমরা একটা সায়াম টার্গেট অপারেটিং মডেল বানাচ্ছিলাম একটা বিজনেস ইউনিটের জন্য, যে কোম্পানিতে আমরা কাজ করি। তাতে আমরা দেখলাম যে অনেক টেকনোলজি লিঙ্কড আছে, কি করে সায়াম অপারেটিং মডেল বা গভর্নেন্স মডেল ডিফারেন্ট টেকনোলজি বা টুল সেট ক্যাপাবিলিটিকে কাজে লাগিয়ে একটা টোটাল সলিউশন ডেভেলপ করতে পারে। এই টেকনিকটা আমি ফার্স্ট টাইম যখন টার্গেট অপারেটিং মডেলটাতে আপনার সাথে কাজ শুরু করলাম, ওটা শিখে গেছিলাম। ইউজুয়ালি কি হয়, এটা একটু অ্যাডভান্স মেথড, ব্যাক ট্র্যাক হয়। মানে লোকেরা ইউজুয়ালি টেকনোলজিগুলো শেখে, ক্যাপাবিলিটিগুলোকে জানে, তারপরে কি ডেলিভারেবল আছে ওটার সাথে ওটাকে ম্যাপ করে। বাট এক্ষেত্রে এটা পুরো উল্টো ছিল, যেটা খুব ইন্টারেস্টিং, ইনোভেটিভ। আর আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স পেয়েছি। তো ওটা একটু বলো যে তুমি যে আসার পর শুরু করলে, তারপরে আমি যখন তোমাকে মেন্টরিং শুরু করলাম, তারপর তুমি আমার বই কিনলে, আমার বই পড়লে, একসাথে দুজনে কাজ করলাম, আস্তে আস্তে তুমি এমন কিছু শিখে ফেললে যেটা তোমার প্রজেক্টের জন্য একটা অ্যাসেট হয়ে গেলে শেষ পর্যন্ত তুমি, এবং প্রজেক্টের ডিপেন্ডেন্সিও বাড়তে শুরু করলো তোমার উপরে, এবং তুমি আরও শিখতে শুরু করলে। তুমি এখন অ্যামাজন, আজুর, গুগল ক্লাউড সব কিছু আস্তে আস্তে সুন্দর করে রপ্ত করতে শুরু করলে। যেগুলো ডেভঅপসের যে ফুল স্ট্যাক টেকনোলজি আমরা ব্যবহার করি, এগুলোর উপরে তুমি ডকুমেন্টেশন প্রডিউস করা শুরু করলে, এগুলোর আর্কিটেকচার ডিজাইন করা শুরু করলে। পুরা যে সাপোর্ট সিস্টেমটার একটা সুন্দর মানে এন্ড টু এন্ড
একটা নলেজ তোমার হয়ে গেল। তো ওই জার্নিটা সম্বন্ধে যদি আমাদের একটু বলো যে কিভাবে তুমি এই মানে করতে করতে যে শিখলে, এবং অবশ্যই এটার পিছনে আমাকে বলতে হবে যে তোমার অনেক অনেক ইচ্ছা ছিল, তোমার অনেক অবদান ছিল, তুমি অনেক ইন্টারেস্ট দেখিয়েছো, এবং এগুলা যে মানুষের জন্য একটা পাথেও, যে নিজের একটা ইন্টারেস্ট থাকতে হবে, নিজেকে ভুল করতে করতে শিখতে হবে, নিজেকে করতে করতে শিখতে হবে, প্রজেক্ট করে অনেক কিছু আজকাল শেখা যায়। ট্র্যাডিশনাল যে আমরা একটা পুঁথিগত বিদ্যা যেটা বলি, আর হ্যান্ডস অন যেগুলো বলি, তো এই নিয়ে একটু যদি বলতে আমাদের যে তোমার কীভাবে এই জিনিসটা তোমাকে আকৃষ্ট করলো এবং উপকার করলো। হ্যাঁ, আমি যখন স্টার্ট করেছিলাম আমার মনে আছে আমি অলরেডি আপনি আমাকে ডেভঅপস এরই একটা মডেল ডেভেলপ করার জন্য কাজ দিয়েছিলেন, ওটার জন্য একটা সায়াম মডেল তৈরি করার। এবার আমি তার আগে অনেক রকম সায়াম মডেল দেখেছি সেম অর্গানাইজেশনে আর বাইরে। ইনফ্যাক্ট আমি যখন অ্যাজ আ সার্ভিস আর্কিটেক্ট কাজ করছিলাম, তো যেমন বললাম টুলস অ্যান্ড গভর্নেন্স মেথডগুলোকে ম্যাপ করা বা ক্যাপাবিলিটির সাথে এগুলোকে লিঙ্ক করা, এইভাবে আমরা একটা ট্রেডিশনাল ওয়েতে সায়াম মডেল বানাই। কিন্তু যখন আমরা ডেভঅপস এর জন্য বানাচ্ছিলাম তখন আমরা দেখলাম যে অপশনস আমরা কিভাবে ওপেন রাখি যাতে নতুন টুল বা ক্যাপাবিলিটি পরে অ্যাড করা যায়। তো মডেলটা খুবই ডাইনামিক হবে যাতে ওটা বারবার ইউজ করা যায়, সেম ক্লায়েন্টের জন্য বা অন্য ক্লায়েন্টের জন্য ফিউচারে ইউজ করা যাবে। এটা আমার একটা খুব ইউনিক লেগেছিল। এইটা করতে গিয়ে আমি অনেকগুলো নিউ টেকনোলজি ব্যাপারে জানলাম। টেকনোলজি বলবো না, টেকনোলজিগুলো মার্কেটে ছিল, বাট ওই টেকনোলজিগুলো ইউজ করার জন্য নতুন নতুন টুল, সফটওয়্যারস বা অ্যাপ্লিকেশনস, আর ওগুলো ক্লাউডে কিভাবে কাজ করে ওটার ফাংশনালিটিটা নর্মালি যেটা আমরা দেখি ভার্চুয়াল এনভায়রনমেন্টে যেভাবে হয়, ক্লাউডেও অনেকটা ওইভাবেই হয়। আমার যেটা আগে তার ধারণা ছিল ক্লাউডের কিছু ফান্ডামেন্টাল পড়াশোনা করে, বা তার আগেও আমি একটা ক্লাউড মাইগ্রেশন প্রজেক্টে কাজ করছিলাম, যে ক্লাউড ফ্যাক্টরিতে কিভাবে কাজ হয় ওইটার আইডিয়া আমার ছিল। কিন্তু আমি কম্প্যারিজন করার সুযোগটা তার আগে পাইনি যে ভার্চুয়াল এনভায়রনমেন্টে যেগুলো আমরা ডিপ্লয় করছি সবটাই ক্লাউডেও সম্ভব, খালি প্ল্যাটফর্মটা অনেকটাই আলাদা। তো এই ফান্ডামেন্টালটা আমার ক্লিয়ার হয়েছিল আপনার বইটা পড়ে, আর তারপরে আমি আপনার ভিডিওস গুলো দেখতে শুরু করলাম। আমার এই ইনিশিয়াল 3 মাসে যখন আমি জানলাম যে আপনি একজন অথার, আমার কনফিডেন্স আরো বেড়ে গেছিল, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একজনের পক্ষে গ্রো করার জন্য বা একটা নতুন কিছু শেখার জন্য, যে সাপোর্ট সিস্টেমটা কিরকম আছে, তার সাথে মেন্টর কে। আমরা অনেক সময় ভাবি যে আমরা অনেক কিছু করছি, আমাদের কোনো মেন্টর নেই। আমরা এখন রাইট নাও যেরকম মার্কেটে আছে অনেক কোর্স আছে, অনেক টিউটোরিয়ালস আছে, কিন্তু আমার মনে হয় লাইফের প্রত্যেকটা স্টেজে কয়েকটা টাইম কিছুক্ষণের জন্য হলেও আমাদের সবসময় একটা মেন্টর সঙ্গে থাকে মাথার উপরে, যেটা ছাড়া গ্রো করা পসিবল না। এবার মেন্টর মানেই সবসময় যে ম্যানেজার হবে বা বস হবে বা যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে হবে সেরকম না। মেন্টর ডিফারেন্ট টাইপের হতে পারে, অনেক সময় অনেক ক্লোজ ফ্রেন্ড অনেক সময় মেন্টর হয়ে কাজ করে, বা কোনো ফ্যামিলি লোকও হতে পারে। এই যে ডিফারেন্সটা, মানে আপনি মেন্টর কাকে চুজ করবেন, আমার মনে হয় তার ব্যাকগ্রাউন্ডটা জানাটা অনেক ইম্পর্টেন্ট, তার সাথে ক্লোজলি কাজ করাটা অনেক ইম্পর্টেন্ট, নিজের ভিশনের আগে তার ভিশনটাকে প্রায়োরিটি দেওয়াটাও ইম্পর্টেন্ট। কারণ আমি হয়তো মেন্টরের থেকে বেশি ভালো করতে পারি, কিন্তু বেশি তাড়াতাড়ি এগোতেও পারি, কিন্তু যদি আমি মেন্টরের ভিশনটা না বুঝি, আমার মনে হয় আমার ভিশনটা যদি আইসোলেটেড থাকে তাহলে মেন্টর চাইলেও খুব হেল্পফুল হলেও আপনার জন্য কিছু করতে পারবে না। তো সেটা আমার খুব হেল্প হয়েছিল আপনার ভিডিও বা বইগুলো পড়ে, আর আপনার ডিরেক্ট মেন্টরশিপ পেয়ে আমি বুঝতে পেরেছিলাম যেটা আমার অবজেক্টিভ আছে, এটা অ্যাচিভ করা পসিবল, এটা ইম্পসিবল কিছু না। আর আমি যেহেতু বিটেক বা কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, সেক্ষেত্রে আমার এমন একজন মেন্টরের দরকার ছিল যে সবসময় এনকারেজ করবে আর খুব সিম্পলিফাই করে সমস্ত কোর্সগুলো বা ইমার্জিং টেকনোলজিসগুলোর জন্য বলবে। তার জন্য যে মেন্টর, তার নিজেরও রিসার্চ থাকা উচিত, তার সেরকম অপরচুনিটিতে সে কাজ করেছে এই ব্যাকগ্রাউন্ডটা থাকা উচিত, যার জন্য আমার মনে হয় এটা খুব ভালো টাইমে কোইন্সিডেন্টলি খুব একটা ভালো সুযোগ আমি পেয়ে গেছি। তাহলে এখন তুমি যে এই যে ক্লাউড টেকনোলজি তুমি যে এতদূর এগিয়ে আসলে, এবং এটা তোমার জন্য একটা একটা মিশন ইম্পসিবল ছিল, আমি বলতে চাই ইন এ সেন্স যে এটা একটা এমার্জিং এরিয়া। অবশ্যই তোমার আইটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, আইটিতে তুমি অনেক কাজ করেছো, সার্ভিস আর্কিটেক্ট হিসেবে মেলা অভিজ্ঞতা রয়েছে, তারপরে তুমি এই যে নতুন প্রযুক্তি যে শিখলে এবং এটাতে যে তুমি ভালো করছো, এবং তুমি তোমার রিসার্চ, তোমার গবেষণা তুমি বাড়িয়েছো, তুমি এখন পড়াশোনা করে AWS সার্টিফিকেশনে যাচ্ছো, এগুলো সম্বন্ধে এই যে অ্যাজ এ হোল যে তোমার
একটা ইন্সপিরেশন সামনের দিকে আগানোর এবং ইমার্জিং টেকনোলজিতে নিজের একটা বড় অবদান রাখা। এই ব্যাপারে তুমি যদি কাউকে কোনো অ্যাডভাইস দাও নিজের অভিজ্ঞতা থেকে, তাহলে তুমি কি বলতে পারো? আমার মনে হয় এই যে শিফটিংটা, মানে একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে মুভ করা, এটা সবসময় দুভাবে দেখা যায়। একটা হচ্ছে ভার্টিক্যাল গ্রোথ, একটা হচ্ছে হরিজন্টাল গ্রোথ। আমার ক্ষেত্রে দুটোই হয়েছে, কারণ আমি সার্ভিস আর্কিটেক্টের ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম, কিন্তু টুল গুলো বা যে টেকনোলজি গুলো ইউজ হবে এই ডিসিশনস গুলো আগে নেওয়া থাকতো, আমি ওগুলো ইমপ্লিমেন্ট করতাম। বা অর্গানাইজেশনের যে এক্সিস্টিং টুল, টার্মিনোলজিস বা টেকনোলজি গুলো অলরেডি আছে, ক্যাপাবিলিটি আছে, এগুলোকে আমাকে ইউজ করতে হতো, যেটা খুবই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে কোনো কনসাল্টিং ফার্মে বা আইটির কোম্পানিতে, যদি আপনি প্রোডাক্ট বেসড কোম্পানিতে না থাকেন। আমি যখন সার্ভিস আর্কিটেক্ট থেকে এই রোলটাতে মুভ করলাম, আমি যেটা দেখলাম যে এখন আমার কাছে একটা চয়েস আছে নতুন টুল প্রপোজ করার, বা 4-5টা টুলের মধ্যে থেকে একটা সিলেক্ট করে ওটা ইউজ করতে বলতে পারি আমি। কিন্তু এই রেকমেন্ডেশনস গুলোর জন্য যখন আমি ইনিশিয়ালি আপনার সাথে কাজ করছিলাম, আমি অনেক রিসার্চ করছিলাম, মানে অন্যান্য কোম্পানিতে আমাদের কম্পিটিটররা কি ইউজ করছে, প্লাস কাস্টমারের যেরকম কন্ট্রাক্ট আছে সেক্ষেত্রে ওদের রেভিনিউ মডেল কি, বা কোনটা দিলে অ্যাকচুয়ালি ওদের বেনিফিট হবে। অনেক সময় এটা হয়, যেমন আমরা দোকানে কোনো জিনিস কিনতে চাই, আমাদের মাথায় থাকে আমরা এটা কিনবো, আমাদের এটা লাগে, দোকানদারও 4টে অপশন দিয়ে বলে যে এটা কি, এগুলো আছে আমাদের কাছে, এটা আরো ভালো হবে। এইটা খুব ইম্পর্টেন্ট, অফার করা। কিন্তু এই অফার করার জন্য সেই ব্যাকগ্রাউন্ড নলেজটা থাকা খুব ইম্পর্টেন্ট। আর ওইটা খুব ওভার কমপ্লিকেট করে লাভ হয় না। ইনিশিয়ালি এই সমস্ত কনভারসেশন বা কথোপকথন গুলো আমার মনে হয় খুব ইজি ওয়েতে বললে বা কনভে করলে লোকের বুঝতে সুবিধা হয় যে যেটা আপনি চাইছেন এটা আমি দিতে পারি, কিন্তু তার সাথে আমি আরো কিছু অফার করতে পারি যেগুলো এর থেকেও ভালো হবে। এই যে থিঙ্কিং প্রসেসটা, এটা আমি আপনার সাথে কাজ করে করে স্লোলি ডেভেলপ করেছি, কারণ আমি ওই ইন্ডিপেন্ডেন্সটা পেয়েছিলাম এক্সপ্লোর করার। আর এইগুলো এক্সপ্লোর করতে করতে আমি বুঝতে পারলাম যে এমার্জিং টেকনোলজিস গুলো কি আছে। আমি যদি 6 মাস পরে সেম ক্লায়েন্টকে সেম সিচুয়েশনে কিছু অফার করি, আরো বেটার কি অফার করতে পারি, তার জন্য আমার নিজের কতটা প্রিপারেশন দরকার, কারণ আমাকে খুব কনফিডেন্টলি অফার করতে হবে। আমার যদি নিজের নলেজ গ্যাপ থাকে, বা আমার সলিউশনটা যদি খুব একটা অ্যাকিউরেট না হয় বা অ্যাচিভেবল না হয়, বিটটা হয়তো সাকসেসফুল হবে না। আর আমি মোস্টলি এই সমস্ত কাজগুলোই করতাম যেগুলো অ্যাকচুয়ালি বিট থ্রু দিয়ে যাবে, এমন না যেটা ডিসাইড হয়ে আছে। তো সেক্ষেত্রে কমার্শিয়াল অ্যাওয়ারনেসটা, মার্কেট অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। মার্কেটে এখন কি আছে আর ওটা আগামী 2 বছরে বা 5 বছরে সাস্টেনেবল হবে কিনা, আরো বেটার কিছু আসছে কিনা, ওটা দেখতে হবে সবসময়, ওই জ্ঞানটা রাখতে এই হবে। মোটিভেশন গুলো আমি আপনার সাথে কাজ করে, আপনার ভিডিও থেকে, আপনার বই থেকে, বা ডে টু ডে আমাদের যে মিটিং গুলো হতো ওইগুলোর মধ্যে থেকে আমি অনেকটাই পেয়েছি, আর ওই এনকারেজমেন্টটা। আর আমার প্রিপারেশনের সময় এটা একটা কি এলিমেন্ট ছিল, কারণ আমি প্রথম থেকে ডিটারমাইন্ড ছিলাম না যে আমি সলিউশন আর্কিটেক্ট হব। আমি সলিউশনস বা টেকনোলজি নিয়ে কাজ করতে চাইতাম, একটু হাইব্রিড কিছু হবে, যেখানে ওভারঅল কমার্শিয়ালস, একটু কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, টেকনোলজি ক্যাপাবিলিটি, এগুলো ফ্লেভার থাকবে। তারপরে যখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি অ্যাজ এ সলিউশন আর্কিটেক্ট যেটা অ্যাম্বিশনটা লোকেদের থাকে কি শুধুমাত্র টেকনোলজি বা ডিজাইন কি হবে সলিউশনটার, এটা ছাড়াও অন্যান্য এলিমেন্ট গুলোকেও জানতে লাগে, মানে নিজের অর্গানাইজেশন, যাকে সলিউশনটা বিক্রি করছি, টাইম, এফার্ট, কস্ট, এইগুলো। তো আমার এটাতে ইন্টারেস্ট ছিল আগে থেকেই, আমি সেই ইন্টারেস্টটাকেও কাজে লাগাতে পারলাম। তো এই গাইডেন্সটা আমি আপনার বই আর ভিডিওগুলো থেকে খুব ভালোভাবে পেয়েছি, যে আমার যে ক্যাপাবিলিটি অলরেডি আছে আমার কাছে, আমার যেটা ইন্টারেস্ট, এইটা আমি কিভাবে এগোতে পারি, আর সেটার জন্য কোন কোন টেকনোলজি আছে যেগুলো আমাকে হেল্প করবে। আর একটা জিনিস সেটা হলো, আমরা যদি দেখি যে তোমার যে ধরনের প্রফেশন হিসাবে তুমি যখন একটি আইটি সেক্টরে তুমি কাজ করো, তখন কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কাজ করার কিন্তু সময়ের কোনো ঠিক থাকে না। মনে করো আমার মনে আছে আমরা অনেক সময় উইকেন্ডেও কাজ করেছি। তারপর তুমি যেহেতু কলকাতা থেকে কাজ করো, আমি লন্ডন থেকে কাজ করি, দেখা যায় তোমাকে অনেক সময় রাত জেগে থাকতে হয় আমার সাথে কাজ করার জন্য। অনেকও সময় গেছে যে প্রজেক্টে তোমাকে অনেক রাত করে কাজ শেষ করে তারপরে তোমাকে শুতে যেতে হয়েছে এবং সকালে আবার উঠে কাজ করতে হয়েছে। তো এই যে লাইফ ব্যালেন্সটা, কেন তুমি একজন, তোমার স্বামী রয়েছে, তোমার ভাই বোন, বাবা মা,
সবাই আছে। তো এই যে ফ্যামিলির মধ্যে থেকে যে ব্যালেন্সটা তুমি কিভাবে করো, যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটা যদি সংক্ষেপে আমাদের একটু বলতা। হ্যাঁ, এটা অনেকটা ফ্যামিলির থেকেই এসেছে। আর যে সাপোর্টটা আমি পেয়েছি আমার বিয়ের আগে আমার ফ্যামিলিতে আর বিয়ের পরে, খুব একটা চেঞ্জ কিছু হয়নি। মানে আমার ফ্যামিলি মেম্বার্সরা খুব বোঝে। আর আমার কাজটাকে ওরাও প্রায়োরিটাইজ করে, যেমন আমি ওদের কাজটাকে প্রায়োরিটাইজ করি। তো আমাদের সবাই মোটামুটি ওয়ার্কিং, মায়েরা ছাড়া। হুম হুম। ওরা হাউস ওয়াইফ, কিন্তু আমি এটা দেখেছি যে হাউস ওয়াইফ হওয়া সত্ত্বেও ওরা অন্যদের কাজটাকে প্রায়োরিটাইজ করছে, সেই হিসেবে নিজেদের টাইমিংটাকে অ্যাডজাস্ট করে। তো এটা আমার মধ্যে ছোট থেকেই এসে গেছিল। আর আমি টাইমিং নিয়ে, মানে লেট নাইট কাজ করা, এগুলো নিয়ে খুব একটা আমার ফ্লেক্সিবিলিটির কোনো প্রবলেম হয়নি। কারণ আমি মোটামুটি কাজটা এনজয় করেছি। আর আমি এটা জানি যে এটা আমি অন্য কারোর জন্য করছি না, নিজের জন্য করছি। হুম। ওই নিজের জন্য জিনিসটা, করছি মানে এরকম হ্যাঁ। না কি যে আমি করছি আর এটার জন্য স্যালারি পাচ্ছি। এটা ছাড়া আমি নিজে শিখছি, নিজের গ্রোথ হচ্ছে, আমি মুভ অন করব, এটা আমি আরেকজনকে শেখাতে পারবো। এই টাইপের নানা রকম ভ্যালু যেগুলো ক্রিয়েট হয় সবসময়। আরেকটা জিনিস আমি যেটা ফোকাস করি যখন কোনো কাজ করি, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো আমি ফোকাস করি যে হুম। কোনো কাজে, বাট তার সাথে ভ্যালু অ্যাড কি হচ্ছে সেটাও ইম্পর্ট্যান্ট হয়। কারণ অনেক কাজ আমি দেখেছি এরকম করেছি যেটা হয়তো অত ইউজফুল হবে না, কিন্তু আমি এটা প্রেডিক্ট করতে পারি ওটা 6 মাস পরে কিভাবে ইউজ হবে। সো সেই প্রেডিক্টিভ মাইন্ডসেটটা এক্সপিরিয়েন্স থেকে আসে। আর আমার এক্সপিরিয়েন্সে টাইম জোন এইগুলো প্রবলেম আমরা এলিমিনেট করতে পারি ডে টু ডে কাজের মধ্যে দিয়ে, যদি আমি কাজটাকে এনজয় করি। হ্যাঁ, ওইটাই আসলে ঠিক, যে কথায় বলে না, যে তুমি যদি যে কাজটা করছো সেটা যদি তুমি এনজয় করো, তাহলে প্রতিদিন তুমি কাজে যাবে না, তুমি একটা জায়গা যাবে যেখানে তুমি আনন্দ পাচ্ছ, যেখানে তুমি তোমার মনের শান্তি পাচ্ছ। কারণ আমরা কিন্তু প্রফেশনাল লাইফে অনেক সময় ব্যবহার করি আমরা কাজের মধ্য দিয়ে। আর আমি ওই জিনিসটা তোমার মধ্যে দেখলাম যে তুমি এনজয় করো হোয়াট ইউ আর ডুইং। সো এর জন্য তুমি যদি রাত যেয়ে কাজ করতে হয় একটা প্রজেক্ট, তুমি যখন কাজ করো তখন তোমার একটা স্বতঃস্ফূর্ততা থাকে। এবং এই জিনিসটা তো আমার আমার মনে হয় আমাদের তরুণদের জন্য খুবই জরুরি। তাদেরকে এনজয় করতে হবে হোয়াট দে আর ডুইং। যে আমার কাজটা বোরিং লাগছে, আমি কাজটা করতে চাচ্ছি না, ওই জিনিসটা কিন্তু মুছে ফেলতে হবে, মাথা থেকে তুলে ফেলতে হবে। কাজটা এনজয় করতে হবে, ওই হ্যাঁ, এনজয় করার জন্যই কিন্তু নিজেকে। অনেক হ্যাঁ, মানুষের বলো। কাছে যেমন থাকে যারা কফি শপে আড্ডা দিতে ভালোবাসে, কেউ হুম কেউ থাকে যেমন ডেট করতে ভালোবাসে, হুম কেউ থাকে যারা ওয়ার্শিপ করতে ভালোবাসে বা স্পোর্টস এনজয় করে বা অনলাইন মুভি এনজয় করে। আই থিঙ্ক এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট, যেটাই করো। আমি যদি কাজ পেন্ডিং রাখি, আমার মনে হয় তখন, মানে আমি যদি মুভিটা দেখতে স্টার্টও করি হয়তো খুব একটা বেশি এনজয় করতে পারবো না। হুম। যদি আমার ব্যাক অফ দ্য মাইন্ড কাজটা থাকে, কাজটা তার থেকে। মানে হ্যাঁ। এটা যে আমি মনে মনে জানি ওটা আমার প্রায়োরিটি আইটেম। তো যেটা আমার প্রায়োরিটি আইটেম ওটা আমাকে এনজয় করতেই হবে, না হলে ওটা প্রায়োরিটি হয় না। আর একটা জিনিস আমি যেটা জানতে চাচ্ছি তোমার কাছ থেকে, সেটা হচ্ছে আমরা যেহেতু এখন এমন একটা জমানায় আমরা আছি যেখানে আমরা যে ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, ডেটা সায়েন্স, এগুলোর যে পেনিট্রেশনটা আমরা দেখছি, এটা কিন্তু একটা বিরাট শিফট। তুমি যদি চিন্তা করো, আমরা দিনে দিনে আমাদের মোবাইল টেকনোলজির উপরে আমাদের ডিপেন্ডেন্সি বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন যে প্যান্ডেমিকের মধ্যে আমরা যাচ্ছি, এই মুহূর্তে তুমি যদি মোবাইল টেকনোলজি না থাকতো তাহলে কোথায় কি করতে পারতাম আমরা। এখন গ্রোসারির অর্ডার দিতে আমাদের ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে, মোবাইল ফোন ব্যবহার করে আমরা ফার্মাসির সাথে যোগাযোগ করতে পারছি। এখন আমরা লকডাউন হলে বাসা থেকে প্রচুর জিনিস আমরা বাইরে থেকে আমরা নিয়ে আসতে পারছি, বিকজ অফ দিস ইমপ্রুভমেন্ট অফ লাইফস্টাইল অ্যান্ড আওয়ার ডিপেন্ডেন্সি, যেগুলো আমাদের বেড়ে যাচ্ছে দিন দিন ইন্টারনেটের উপরে। এই সব দিক থেকে চিন্তা করো, তাহলে আমরা দেখতে পারি যে এমার্জিং এরিয়া যেগুলো রয়েছে, যেগুলো মানুষের লাইফস্টাইলটাকে আরও সহজ করে দিচ্ছে দিন দিন, ফলে এগুলোর উপরে আমাদের জ্ঞান বাড়ানোটা তুমি কি মনে করো জরুরি? এবং এই ক্ষেত্রে আমাদের ভবিষ্যতে যেহেতু একটা বিরাট প্রফেশন তৈরি হচ্ছে, আমাদের নতুন প্রজন্মে যারা আছে তাদের এই ধরনের মডার্ন টেকনোলজির উপরে গুরুত্ব দেওয়া উচিত না, এটা বলে তুমি কি মনে করো না? অবশ্যই উচিত। আমি অনেক এরকম কন্ট্রোভার্সিয়াল আর্টিকেল বা ব্লগ পোস্ট দেখেছি যেখানে অনেকে ভাবে যে টেকনোলজি বা অ্যাডভান্সমেন্ট লোককে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো নস্টালজিয়া আছে, যেমন বই পড়া বা বাগানে হাঁটা, এগুলো হুম লোকের আস্তে আস্তে ভুলে যাচ্ছে। হুম আমার মনে হয় চিন্তাধারাটা খুবই অন্যরকম। কারণ
আমি যেটা ভালোবাসবো বা যেটা আমার ভালো লাগছে, সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়। ওইটাকে মেনটেন করার জন্য সাপোর্টিভ এনভায়রনমেন্টটা ওরকম থাকতে হবে। যেমন বাগানে হাঁটতে ভালো লাগে, আমার মনে হয় 20 বছর আগে হুম। সকালবেলা 10টার সময় এখনকার ক্লাইমেটে বাগানে হাঁটার যে এক্সপিরিয়েন্স ছিল, এখন সেটা নেই। বিকজ ক্লাইমেট চেঞ্জ হয়েছে। ঠিক, হ্যাঁ। ক্লাইমেট কেন চেঞ্জ হয়েছে? কারণ আমাদের রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস ক্লাইমেট চেঞ্জ হয়েছে। আমরা আগের মতো সচেতন আহ না। জিনিস বা যেগুলো ইউজ করছি ওরকম অতটা কনসিয়াস না। হুম এখনকার যে কনসিয়াসনেসটা অনেকটা মেথডিক্যাল, অনেকটা আর্টিফিশিয়াল। হুম হুম তার মানে কি অ্যাডভান্সমেন্ট হওয়া উচিত না বা গাড়ি থাকা উচিত না? অবভিয়াসলি না। এরকম যদি ভাবি তাহলে অ্যাম্বুলেন্সও থাকবে না। হুম তো ওটা প্রায়োরিটাইজ করা ইম্পর্টেন্ট। কোন টেকনোলজিটা, টেকনোলজি সবই ভালো, কোনো টেকনোলজি খারাপ না, কিন্তু ওটার ইউটিলিটি বা ইউসেজ কতটা হচ্ছে, কোন ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। তো এটা একটা কনসিয়াস ডিসিশন যেটা আমাদের নিতে হয়। ফর এক্সাম্পল, আমি একটা ক্লায়েন্টের ওয়ার্কশপে ছিলাম, হুম একটা লিকার ব্র্যান্ড। ওরা ডিসকাস করছিল একটা পসিবিলিটি, যেটা ওদেরকে বুঝতে সাহায্য করবে যে যারা ওদের প্রোডাক্ট কনজিউম করছে ওরা কতটা হ্যাপি। ইউজুয়ালি স্ট্যান্ডার্ড কিভাবে হয়, আমরা কোনো রেস্টুরেন্টে যাচ্ছি, কোনো প্রোডাক্ট কনজিউম করছি, হুম ওখানে ওরা একটা ফিডব্যাক ফর্ম দেয়। স্লোলি ওটা চেঞ্জ হয়ে আইপ্যাড এসেছে বা ট্যাবলেট, হুম যেগুলোতে লোকেরা অনলাইন ফিডব্যাক দিচ্ছিল, সাবমিট হচ্ছিল। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই ফর্ম গুলো আগের যেগুলো পেপার দিয়ে তৈরি হতো, পেপার ওয়েস্টেজ হতো। হুম। এখন ওটা অনলাইন হয়ে গেছে, পেপার সেভ হচ্ছে, গাছ সেভ হচ্ছে। তো এনভায়রনমেন্ট টেকনোলজি এই ফ্রেন্ডলি। ক্ষেত্রে আমার মনে হয় ভালো। হুম সিমিলারলি ওরা আরো অ্যাডভান্স করবে এটাকে, ফেসিয়াল রিকগনিশন যেটা আসছে। মানে কেউ হয়তো কিছু ওদের খাবার খাচ্ছে, হুম ফার্স্ট টেস্ট নেওয়ার সময় এক্সপ্রেশনটা মানুষটার কিরকম হচ্ছে, সারপ্রাইজড, অ্যামেজড, হ্যাপি, স্যাড, হুম এরকম। এক্ষেত্রে এলিমিনেট হয়ে যাচ্ছে অনেক সময় লোকেরা আউট অফ কার্টেসি বা পোলাইটনেস নেগেটিভ ফিডব্যাক দেন। এক্সপ্রেশনটা যদি টেকনোলজি ট্রান্সলেট করতে পারে, গুড অর ব্যাড, প্রোডাক্ট ইনোভেশনে অনেক ভালো হবে। সিমিলারলি এখন কোভিড এর পরে সিচুয়েশন যেমন, এই যে ডক্টর দেখানো, ফিজিক্যালি ভিজিট করা, এগুলো চেঞ্জ হয়ে এখন অনেক রকমের অ্যাপ বেরিয়ে গেছে যেগুলোতে আমরা অনলাইন বা ভিডিও কনসালটেশন নিচ্ছি। হুম। আর আমার মনে হয় স্ক্রিন রেজলিউশন, কোয়ালিটি অফ দ্য অ্যাপ, ডেটা ইন্টারপ্রিটেশন, এগুলো, অর্ডারিং প্রসেস অনেক ইমপ্রুভ হয়েছে। ইমপ্রুভ এই হচ্ছে। অ্যাডভান্সমেন্ট গুলো হয়তো হতো না যদি এই প্যান্ডামিকটা না হতো। হ্যাঁ, তো সবকিছুরই সবকিছুরই একটা। প্রোস এন্ড কনস আছে। হ্যাঁ, প্রোস অ্যান্ড কনস আছে। তো তানুবা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো সবশেষে আমি যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে, আমি যদি বলতে চাই যে আমি যে এরকম লেকচারগুলো আপলোড করছি ইউটিউব চ্যানেলে, আমার ব্লগিং এবং যে ধরনের রিসোর্সগুলো আমি বাংলা ভাষায় যথাযথ চেষ্টা করছি তুলে ধরার জন্য, যারা বাঙালি, বাংলা কথা বলেন, তাদেরকে সাহায্য করার জন্য, এই রিসোর্সগুলো যদি আমি কাউকে বলতে চাই তোমার দৃষ্টিকোণ থেকে, ব্যবহার করে কিভাবে সমৃদ্ধশালী হওয়া যায়, নিজেকে কিভাবে ইমপ্রুভ করা যায়? এটা দুটো কমিউনিটিকে টার্গেট করবে। একটা হচ্ছে যারা শিখছে, আর একটা যারা হচ্ছে শিখছে না কিন্তু যারা বাংলা ভাষাটা নিয়ে খুবই কনসিয়াস, সবসময় বলে থাকেন নানা রকম কমিউনিটিতে হুম বাংলা ভাষা ভুলে যাওয়া উচিত না, আমাদের বাংলা ভাষা শেখা উচিত, পড়া উচিত, জানা উচিত। হুম এগুলো নিয়ে নানা রকম আর্টিকেল এগুলো লেখা হয়। তো তাদের জন্য এটা খুব ভালো চ্যানেল। আমার মনে হয় তাদের এটা দেখা উচিত কি এরকম ইনোভেশনস বা এরকম ইনোভেটিভ চ্যানেলস এখনো আছে, আর এগুলোকে আরো অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া উচিত। সেকেন্ডলি, যারা চ্যানেলগুলো অ্যাকচুয়ালি শুনে ইনফরমেশন গুলো ইউজ করবে তাদের জন্য বলে রাখি যে কন্টেন্টটা কমপ্লিটলি ফ্রি। আর কিছু জিনিস আছে যেগুলো ওয়ার্ল্ডে খুবই ফ্রি অ্যান্ড প্রিশিয়াস হয়, হুম ওগুলো আমাদের প্রোটেক্ট করা উচিত, ইউজ করা উচিত। যেমন ব্লেসিংস ফর এক্সাম্পল, হুম গ্র্যাটিটিউড। সিমিলারলি আপনার কন্টেন্ট গুলো খুবই এনকারেজিং অ্যান্ড খুবই সিম্পলিফাই অ্যান্ড প্র্যাকটিক্যাল, বিকজ আপনার কোয়ালিফিকেশনটা আছে, আপনি একজন এক্সপিরিয়েন্স, যে আপনার ক্যাপাবিলিটি বা টেকনোলজি যেগুলো নিয়ে আপনি অলরেডি নানা রকম ইউনিভার্সিটিতে গিয়ে লেকচার দিয়েছেন বাইরে ডিফারেন্ট কান্ট্রিতে, আমি আপনাকে অ্যাজ এ গ্লোবাল সিটিজেন দেখি। সেক্ষেত্রে যে লেসন গুলো আপনি রেকর্ড করে লোককে দিচ্ছেন, হুম পৌঁছাচ্ছেন, হুম। আমার মনে হয় এগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা অনেক ইজি। জি জি। তাদের থেকে বেশি যারা এক্সপেরিমেন্ট না করে বা হয়তো নানা রকম ইউনিভার্সিটিতে না গিয়ে কোনো এক জায়গা থেকে পড়ে কন্টেন্ট ক্রিয়েট করছে, আর যারা বাংলা ভাষা বোঝে, যারা বাইরে হয়তো এক্সপেন্সিভ লেসন গুলো অ্যাফোর্ড করতে পারে না, তাদের জন্য তো এটা অবশ্যই ভালো। প্লাস যারা অ্যাফোর্ড করতে পারে তাদেরও এটা শোনা উচিত, কারণ সবকটা ভিডিও খুবই বেসিক থেকে স্টার্ট হয়।
আমার ইনফ্যাক্ট মনে হয় অ্যাজুরে ডকুমেন্টেশনস গুলো যেমন খুব বেসিক লেখা থাকে, এডব্লিউএস এ অতটা লেখা থাকে না, বেশিরভাগ ভিডিও থাকে। হুম ওইগুলোতে যাওয়ার আগে কেউ যদি এই ভিডিওগুলো একবার দেখে বা কন্টেন্ট গুলো পড়ে, কোনটা পিক করবে? অনেক টেকনোলজি আছে, অনেক রকমের ক্লাউড সলিউশন আছে, অনেক প্রোডাক্ট কোম্পানি আছে, কারটা দিয়ে শুরু করবে, সেটা কিভাবে তারা ডিসাইড করবে, তাদের ভিশন বা অবজেক্টিভ কি, সেটা ক্লিয়ার করতে এখানে সুবিধা হবে। যেমন ধরো এন্ট্রান্স পরীক্ষার আগে আমরা নিজেদেরকে তৈরি করি হুম যে আমরা কি করতে চাই, তার আগে আমাদের কি কি করতে হবে। ওই দিক থেকে তুমি তুমি বলতে চাচ্ছ যে আমি যে প্রচেষ্টাগুলো চালাচ্ছি, আমার ভিডিও টিউটোরিয়ালগুলো, ব্লগিং কিংবা ফেসবুক পেজ দিয়ে, এগুলো সবার জন্য একটা বড় ব্যাকিং হিসাবে কাজ করবে ইন টার্মস অফ হাউ দে ওয়ান্ট টু ডিসাইড to carry over their life forward with all these emerging technologies. And then তুমি আরেকটা জিনিস যেটা বললে সেটা হচ্ছে অবশ্যই যে এই লেকচারগুলো দিচ্ছে, যে এই মেন্টরশিপগুলো সবার কাছে তুলে ধরছে, তার যে কোয়ালিফিকেশন, তার যে জ্ঞান, তার যে অভিজ্ঞতা, সেগুলোও আমাদেরকে দেখতে হবে। যে আমি আগেই তোমাকে হয়তো বলেছিলাম যে আমি বিল গেটসের গেটস নোট রেগুলার পড়ি, কারণ আমি জানি যে বিল গেটস একজন অবশ্যই তিনি শুধু যে রিচ পারসন ইন দ্য ওয়ার্ল্ড তা না, তার যে জ্ঞান রয়েছে, তার যে অভিজ্ঞতা রয়েছে, সে কীভাবে নিজেকে এই পর্যায়ে নিয়ে আসছেন যেখানে উনি আজকে এত বড় একজন পৃথিবীর নামকরা লোক, মাইক্রোসফটের মতো কোম্পানি তিনি গঠন করেছেন, এবং তিনি তার লাইফে কিন্তু কোডিং দিয়ে শুরু করেছেন, এবং আমি কোডিংয়ের উপরে সবসময় বলে আসছি সব কিছুতে। তা আমি যেটা বলতে চাচ্ছি, সারমর্মটা এটা হচ্ছে যে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যখন কারো সাবস্ক্রাইব করি, কারো কিছু শুনি, কারো লেকচার পছন্দ হয় আমার, কারোকে ফলো করতে যাই, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের লাইফে একটা বড় ভূমিকা পালন করে। তো আমাকে জানতে হবে যে এই লোকটার ব্যাকগ্রাউন্ডটা কী, আমি কার কাছ থেকে শিখছি। এবং আমি মনে করি এইসব দিক চিন্তা করলে তানুবার এই যে কথা আমরা শুনলাম আজকে, এটা আমাদের মনে হয় সবার কাছে মোটামুটি ক্লিয়ার যে আমরা আমার যে কন্টেন্টগুলো আমি ক্রিয়েট করছি এটার উপরে আমার অডিয়েন্সরা ভরসা করতে পারে। ইজ দ্যাট কারেক্ট তানুবা? প্রত্যেকটা ইনফরমেশন যে কন্টেন্ট গুলোতে থাকে, আমি নিজেও দেখেছি খুবই ভ্যালিড। কারণ আমি আরেকটা জিনিস করি, যখন কোনো কন্টেন্ট পড়ছি, সেম কন্টেন্ট বা সেম টপিক আমি এক জায়গায় না, মাল্টিপল জায়গা থেকে পড়ি। আমি অনেক সময় কন্টেন্টস এর দেখেছি ডেলিভারি মেথড আলাদা থাকে, বাট ফান্ডামেন্টালস বা প্রিন্সিপালস গুলো সেম থাকে, অনেক সময় সেটাও আলাদা হয়। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি যখন এক্সামের প্রিপারেশন নিয়েছিলাম আজরের, তখন সেম একটা কোয়েশ্চেন ছিল যেটার আনসার দুটো জায়গায় সেম ছিল, কিন্তু এক্সপ্লেনেশনটা আনসারের ডিফারেন্ট ছিল। এবার এটা এক্সামের জন্য ঠিক আছে, আমি আনসারটা কারেক্ট করলাম, কিন্তু যখন রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেশন করতে হবে তখন কোন এক্সপ্লেনেশনটা বেস্ট, এখানে কোনোটাই খারাপ এক্সপ্লেনেশন বা ভুল এক্সপ্লেনেশন ছিল না, কিন্তু আমি কোনটা পিক করব, আমি দুটোই পিক করতে পারি, কিন্তু দুরকম সিচুয়েশনে পিক করতে পারবো। তো এই টাইপের রেফারেন্সিং গুলো ইম্পর্টেন্ট। এই জন্য খুব ইম্পর্টেন্ট কি প্রথম থেকে খুব রিলায়েবল কন্টেন্ট প্রথমে পড়া, বা অ্যাটলিস্ট রিসার্চ করা যে কন্টেন্ট বানাচ্ছে উনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তার এক্সপিরিয়েন্স কতটা। আর আপনার আমার যেটা মনে হয়, মোর দ্যান সার্টিফিকেশন এন্ড এডুকেশন, আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। অনেক মানুষের সাথে মিশেছেন, আপনি নিজের হাতে কাজগুলো করেছেন, ডেভেলপ করেছেন, অনেক লোককে মেন্টর করেছেন, সেক্ষেত্রে আমি এটা অনেক বেশি রিলায়েবল মনে করি আপনার চ্যানেলটাকে। ওকে তানুবা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তোমার অনেক মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি তোমার AWS সার্টিফিকেশন জার্নি নিয়ে একটি পডকাস্ট করতে চাই, তুমি আমার সাথে কথা বলতে রাজি হবে? অবশ্যই, আই উইল লুক ফরওয়ার্ড টু ইট। আর অনেক অনেক ধন্যবাদ আমাকে সঙ্গে রাখার জন্য, পডকাস্টটিতে প্রতিদিন নিজের কাজের সঙ্গে রাখার জন্য। ইটস মাই প্লেজার, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস এভরিওয়ান। আমরা আরেকটি পডকাস্টে আগামী কোনো একটা পর্যায়ে হাজির হওয়ার প্রতিজ্ঞা নিয়ে আজকে এখনই শেষ করছি। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ সুন।